প্রিয় দর্শক, ইউএসএ নিউজের online.com এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত ছিলেন। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের ৩৬২তম পর্ব। এই পর্ব অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট আইনজীবী বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি এম গোলাম মোস্তফা। মোস্তফা, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ শুধু আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে জয়েন করার জন্য। দর্শক, আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আপনারা জানেন যে বিশ্বে করোনা মহামারী আকারে সারা বিশ্বে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সেই করোনায় হঠাৎ অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছেন, মারা যাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন। এই সময় হঠাৎ যদি কেউ মারা যান করোনায় বা অন্যান্য রোগে যদি হঠাৎ মারা যান, তাদের যে সম্পত্তির উত্তরাধিকার বা বিলি বন্টন কিভাবে হবে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের অভিজ্ঞ অ্যাটর্নি গোলাম মোস্তফা এই বিষয়ে জানাবেন আমাদেরকে। এবং এই সময় পাবলিক সার্চের কিছু বিষয় এবং ট্রাম্পের যে সর্বশেষ নির্বাহী আদেশ এই বিষয় ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আরো অন্যান্য বিষয় আমরা আনবো। আমি প্রথমে গোলাম মোস্তফা যে বিষয়টা দিয়ে আমরা শুরু করবো যে করোনা ভাইরাস ইতিমধ্যে আপনি জানেন আমাদের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনেক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন, হঠাৎ আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন, অন্যান্য রোগে অনেকে মারা যাচ্ছেন। সেই হঠাৎ যদি কেউ মারা যান, তাদের সম্পত্তি রেখে যান, সেই সম্পত্তির উত্তরাধিকাররা কিভাবে এই সম্পত্তির মালিক হবেন, বা যদি কোনো উনি উইল করে না গিয়ে থাকেন সেটা কি হবে, সেই বিষয়ে একটু বলেন। দর্শক মন্ডলী, প্রথমত অনুষ্ঠানের শুরুতেই আমি মাগফিরাত কামনা করছি সেই সমস্ত করোনা ভাইরাস আক্রান্ত আমাদের বাঙালি ভাই বোনেরা যারা ইউএসএ তে বিশেষ করে নিউ ইয়র্কে অবস্থান করতেন, মারা গেছেন এবং তাদের ফ্যামিলি পরিবার পরিজন অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। তাদেরকে আমরা তাদের রুহের মাগফিরাতের কামনার পাশাপাশি আমরা যারা জীবিত আছেন তাদেরকে কিভাবে আমরা এই কঠিন সময়ে, কঠিন চ্যালেঞ্জের সময়ে কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারি, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের শ্রদ্ধাভাজন জনাব সাখাওয়াত হোসেন সেলিম ভাইয়ের অনুরোধে আজকের অনুষ্ঠানে জয়েন করেছি। আমরা চেষ্টা করব আমাদের এই দুঃসময়ে আমাদের দেশি ভাইয়েরা বোনেরা যারা নিউ ইয়র্কে অবস্থান করছেন, বিশেষ করে এই জন্য বলছি যে আমি যেহেতু নিউ ইয়র্কের অ্যাক্টিভিটি, আমার এই পরামর্শ নিউ ইয়র্ক রেজিডেন্ট বা নিউ ইয়র্ক সংক্রান্ত স্বার্থ সংক্রান্ত বিষয় যাদের জড়িত তাদের জন্য অ্যাপ্লিকেবল। প্রসঙ্গত জানা প্রয়োজন যে আমেরিকার 50টি রাজ্যে এখানে 50টি আইন ব্যবস্থা জড়িত। এখানে প্রত্যেকটি স্টেটের জন্য ডিফারেন্ট আইন এবং সেই ডিফারেন্ট আইনের আলোকেই বিশেষ করে উইল সংক্রান্ত বিষয়, যেটা আমাদের এখন আলোচনার বিষয়, এবং স্টেটের সাথে সম্পৃক্ত আরো যে সমস্ত বিষয় থাকতে পারে, যেমন ওয়ার্কার্স কম্পেনসেশন, আনএমপ্লয়মেন্ট বিষয় সংক্রান্ত বিষয়, ফ্যামিলি ম্যাটার সংক্রান্ত বিষয়, আমেরিকার বলা যায় 90% ইস্যুগুলো স্টেটের সাথে সম্পৃক্ত। এবং বিশেষ করে যে কোশ্চিন আমাকে করা হয়েছে উইল সংক্রান্ত বিষয় নিয়ে অথবা সম্পত্তির বিলি বন্টন সংক্রান্ত বিষয় নিয়ে, একজন মানুষ কি পদক্ষেপ গ্রহণ করলে তার এই সম্পত্তি তার উত্তরাধিকারীদের কাছে যথাযথভাবে পৌঁছতে পারে এবং বিশেষ কোনো আইনগত পরিস্থিতির মুখোমুখি হতে হবে না কোনো পার্সনের মৃত্যুর পরে। তো এ প্রসঙ্গে আমরা জানি আমেরিকাতে যে ল আছে সেটাকে বলে উইল, বাংলাদেশেও সেম টার্মিনোলজিতেই এটা বলা হয় উইল। আমাদের এখানে একজন পার্সন যদি তার সহায় সম্পত্তি তার মৃত্যুর পরে কিভাবে বিলি বন্টন হবে এবং তার জীবদ্দশায় তার কোনো ইস্যু উনি যেভাবে চাইবেন সেভাবেই ওনার প্রপার্টিতে অন্য কারোর কোনো অংশ থাকবে না এবং তার কোনো স্বার্থ এখানে বিঘ্নিত হবে না, বরং শুধুমাত্র মৃত্যুর পরেই তার প্রপার্টি তার ওয়ারিশদের কাছে চলে যেতে পারে। কিভাবে? সেই একটি ডিভাইস বা একটা ডকুমেন্টের নাম হচ্ছে উইল। উইলের মাধ্যমে একজন পার্সন যেটা করে থাকেন সেটা হচ্ছে তার মৃত্যুর পরে তার এই সম্পত্তির ম্যানেজমেন্টে কে থাকবেন, যাকে বলে এক্সিকিউটর, এবং এই সম্পত্তির যারা বেনিফিশিয়ারিজ হবেন, উইল বেনিফিশিয়ারিজ, তাদের স্পেসিফিক কে কতটুকু অংশ পাবেন। এখানে বলা হয়ে থাকে যে তার মৃত্যুর পরে তার সহায় সম্পত্তির বা তার কোনো যদি কোনো লেনদেন থেকে থাকে, কোনো দেনা থেকে থাকে, এই দেনাটা পরিশোধের পরে তার যে একুইটি থাকে সেই একুইটি থেকে তার স্পাউস কত পাবে, তার সন্তানেরা কতটুকু পাবে,
অথবা অন্য কোনো পার্সনকে কতটুকু অনুমতি দিতে চান, তার পরিপূর্ণ একটি ব্যবস্থাপনা এই উইলের মধ্যে থাকে। মৃত্যুর পরে এই ডকুমেন্টটা সারোগেট কোর্টে প্রসেস করতে হয়, যেখান থেকে কোর্ট ইজিলি ম্যানেজমেন্ট এবং তার বিলি বন্টনের কার্যক্রম সম্পন্ন করে থাকেন। দর্শক মন্ডলী, আশা করি আপনারা এই উইলের বিষয়টা বুঝতে পেরেছেন। এর সাথে আরো কয়েকটি বিষয় ইনভলভ, যে একজন পার্সন তার জীবদ্দশায় যদি তার প্রপার্টিটা উইল ছাড়া অন্য কোনো ডিভাইসের মাধ্যমে ম্যানেজমেন্ট করতে চান, সেক্ষেত্রে সেই প্রক্রিয়াগুলো কম্পারেটিভলি জটিল। উইলের মাধ্যমে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এটা কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই, এবং শুধুমাত্র মৃত্যুর পরেই এটা সারোগেট কোর্টের মুখোমুখি হবে। এবং যদি কোনো পার্সন একবার উইল করার পরে সেটা চেঞ্জ করতে চান, তাহলে উনি আবার পরিবর্তন করতে পারবেন কোনো আইনগত জটিলতা ছাড়াই, কোনো রেজিস্ট্রেশন প্রক্রিয়া ছাড়াই। সেটা কি রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় কিনা, যে উইলের যে বিষয়টা সেটা কিভাবে সিস্টেমটা যদি একটু বলেন? উইল সিস্টেমটা হচ্ছে যে যেটা আমরা আলোচনায় নিয়ে এসেছি, যে একজন এক্সিকিউটর এবং উইল বেনিফিশিয়ারির নাম সেখানে থাকবে, এবং সেক্ষেত্রে দুজন সাক্ষী প্রয়োজন হবে, যাদের সামনে যিনি উইল মেকার উনি ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছেন তার লাস্ট উইল, এবং সেই সাক্ষীদের স্বাক্ষর এবং উইল যিনি করছেন উইল মেকার, তাদের এই বিষয়টা একজন নোটারি পাবলিকের সামনে নোটারি পাবলিক করতে হয়। ইস্যু হচ্ছে কি, বর্তমান সময়ে যখন মানুষ বাসার বাইরে যেতে পারছে না, তাহলে এই আর্জেন্ট সার্কামস্টেন্সে যদি কারো উইল দেখা দেয় তাহলে কিভাবে করতে পারেন? সেক্ষেত্রে স্টেট, নিউ ইয়র্ক স্টেট স্পেসিফিক্যালি ল করেছে এখানে যে আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে একজন নোটারি পাবলিকের সামনে একজন উইল মেকার এবং সাক্ষীরা স্বাক্ষর করতে পারেন, এবং সেই ডকুমেন্টটা এবং অরিজিনাল ডকুমেন্ট দুইটাই আবার প্রপার স্থানে উইল মেকারের কাছে পৌঁছাতে হবে। অরিজিনাল কপিটা কার কাছে থাকবে? অরিজিনাল কপিটা থাকবে যিনি উইল করছেন, ওনার সেফ ডিপোজিট বক্সে রাখতে পারেন, অথবা অন্য কারো কাছে রাখতে পারেন। অর্থাৎ যার কাছে থাকবে তিনি এটাকে তার মৃত্যুর পরে এটাকে ইউজ করতেছেন। এই জন্য কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। এটার জন্য কোনো কোর্টে যাওয়ার প্রয়োজন নাই, কোনো রেজিস্ট্রেশন কাউন্টি ক্লার্ক অফিসে যেতে হবে না, এটা তার কাছেই থাকবে। আর যারা ধরেন এই উইলটা করে যান না, হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল, ইন্তেকাল করলেন তিনি, সেই ক্ষেত্রে কি হবে? উইল করার পরে অথবা উইল করার আগে কোনটা? না, উইল করে যান নাই, উনি করতে করার সময় হয় না, করতে পারেননি। যদি কেউ উইল না করে থাকেন, তাহলে তার সম্পত্তির বিলি বন্টনটা কিভাবে হবে এ সম্পর্কে তার সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকার কারণে তখন আইনি জটিলতা দেখা দেয়। এ পর্যায়ে কোর্ট অন্য সিস্টেমের মাধ্যমে একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেন। অ্যাডমিনিস্ট্রেটরের স্যালারিজ এবং অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষমতা সেগুলো কোর্ট তখন রেগুলেট করেন স্পেসিফিক রুলস রেগুলেশনের মাধ্যমে, অথবা পক্ষ থেকে তার কোনো আত্মীয় অথবা কোনো ওয়ারিশ কোর্টের লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে তখন তার এই প্রপার্টি ডিল করতে পারেন। দ্যাট প্রক্রিয়া ইজ হার্ডার, কম্পারেটিভলি কমপ্লেক্স দ্যান মেকিং এ উইল। উইলের মাধ্যমে সহজভাবে একজন তার প্রপার্টিকে ম্যানেজমেন্ট করতে পারেন। কিন্তু এই যে তখন তাদের বেতন কে দিবে, বা এই সময়টা কে নিয়োগ করবে, এই বিষয়টা কি রাষ্ট্রীয় বা স্টেটের কি বলা আছে সেখানে লতে? যদি উইল না থেকে থাকে সেক্ষেত্রে জাজের এখতিয়ার থাকবে যে এই প্রপার্টি ম্যানেজমেন্টের জন্য পার্সন, সেটা হতে পারে তার আত্মীয় স্বজনের মধ্যে থেকে, হতে পারে বাইরে কোনো পার্সনের মধ্যে থেকে, কোনো অ্যাটর্নিকে নিয়ে করতে পারেন কোর্ট এই প্রপার্টি ম্যানেজমেন্টের জন্য। এইভাবে এছাড়া কোনো বিক্রি করতে পারবে না। রাইট। প্রপার একজন মানে প্রপার লিগালি এই পেপারস প্রসেস করার জন্য কোনো পার্সন নিযুক্ত ছাড়া এই প্রপার্টি তখন সেল করতে পারবে না, এটাকে ট্রান্সফার করতে পারবে না। বেসিক্যালি একটা ভ্রান্ত ধারণা আছে আমাদের মধ্যে যে কেউ যদি উইল না করে তাহলে তার প্রপার্টি সরকার নিয়ে যায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা বেসিক্যালি যদি কেউ উইল না করে তাহলে তার প্রপার্টি ম্যানেজমেন্ট সংক্রান্ত ম্যানেজমেন্ট বিষয় নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়, যেটা উইলের মাধ্যমে সহজে সমাধান করা যায়। আদারওয়াইজ সরকার কখনো প্রপার্টি নিয়ে যায় না। ওই সময়টা কি মানে কার ইয়েতে থাকবে? এই তার যে কাউকে তো ওয়ারিশ করে যান নাই, কাউকে উইল করে যান নাই, তো তখন এই সময়টা কিভাবে সম্পত্তিটা কে ভোগ করবে? প্র্যাকটিক্যালি সম্পত্তি তো যার পজিশনে আছেন
বা তার উত্তরাধিকারী থেকে থাকলে তারা সেখানে থাকবেন। এটা বিষয় নিয়ে কেউ হস্তক্ষেপ করতে আসবে না। প্রয়োজন হচ্ছে কি, যখনই কোনো অফিসে যাচ্ছেন, কোনো প্রসেসে যাচ্ছেন, ওই সম্পত্তির ম্যানেজমেন্টের জন্য পার্টিকুলার পার্সন রেসপন্সিবল কিনা, তার সে ক্ষমতা আছে কিনা এটা রেগুলেট করার জন্য। এটাই হচ্ছে বিষয়, ম্যানেজমেন্টটা কিভাবে হবে। আর যিনি মারা গেলেন তার যদি পর্যাপ্ত ঋণ থাকে সেই ক্ষেত্রে ঋণের কি হবে? আমি আগেই বলেছি যে মৃত্যুর পরে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে প্রথমত যাবে হচ্ছে তার কোনো ঋণ যদি থেকে থাকে তাহলে ঋণ আগে পরিশোধ করতে হবে। তার আপনার সৎকারের জন্য, তার জানাজার জন্য, অথবা তার আপনার মৃত ব্যক্তির আপনার কি বলে তার লাশ দাফনের জন্য প্রয়োজনীয় যে খরচ, সেগুলো পে করতে হবে তার প্রপার্টি থেকে। এবং এগুলো করার পরে যে অবশিষ্ট সম্পত্তি, অবশিষ্ট যে অর্থ থাকবে, সেখান থেকেই আপনার যারা উইল বেনিফিশিয়ারি তারা বেনিফিট পাবে। আর সম্পত্তির থেকে যদি ঋণের পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে কি হবে? স্বাভাবিকভাবেই যে আপনার উইল বেনিফিশিয়ারিরা তখনই বেনিফিট পাবে যখন আপনার ঋণের পরিমাণটা সম্পত্তির থেকে কম হবে। যদি ঋণের পরিমাণটা বেশি হয়, স্বাভাবিকভাবে তার সকল সম্পত্তি আগে ঋণ পরিশোধের জন্য ব্যবহার হবে। এরপরে ঋণ পরিশোধ যখন হচ্ছে না, তাহলে এখন কোশ্চেন হচ্ছে এই ঋণের জন্য তাহলে কে দায়ী হবে। স্বাভাবিকভাবেই আপনার উইল বেনিফিশিয়ারি যদি কোনো বেনিফিট থেকে থাকে তাহলে তারা বেনিফিটটা পাবে, কিন্তু এর বিপরীত ক্রমে যারা বেনিফিশিয়ারি তারা আপনার উইল মেকারের কোনো লায়াবিলিটির জন্য দায়ী থাকবে না। আর যদি মুস্তাফা ভাই কারোর সম্পত্তি যদি দেশের বাইরে থাকে, বাংলাদেশে থাকে বা অন্যান্য দেশে থাকে, সেই ক্ষেত্রে ওইগুলা কিভাবে বিলি বন্টন হবে? অ্যাকচুয়ালি আপনারা জানেন যে নিউ ইয়র্কের রেজিডেন্ট অথবা আমেরিকান কোন সিটিজেন অর রেজিডেন্ট বাই ল ওনাদের সহায় সম্পত্তি যেখানে আছে সেটা ওনাদেরকে এখানে ওনাদের ট্যাক্স ফাইলের সময় ট্যাক্সে ডিক্লেয়ার করতে হয়। তো ওনাদের এই সম্পত্তি এইখানে দেশের মধ্যে অথবা দেশের বাইরে কোনো ব্যাংক সেভিংস, ইভেন আপনার ট্যাক্স ডকুমেন্টের মধ্যে বলা হচ্ছে তার কোনো ফরেন অ্যাকাউন্ট আছে কিনা, হোল প্রপার্টিজ এটা ডিক্লেয়ার করতে হয় তার ট্যাক্স ডকুমেন্টেশনে। এবং এভাবে যখন একজন মানুষ তার গোটা প্রপার্টির হিসাব এখানে সরকারের কাছে সাবমিট করছেন, সেক্ষেত্রে ওনার উইলে যদি উনি উল্লেখ করে থাকেন যে বাংলাদেশে অথবা আমেরিকার বাইরে ওনার এই প্রপার্টি গুলো আছে, সেটাও উইলের বিষয়বস্তু, তাহলে নিউ ইয়র্কের লয়ের মাধ্যমে এটাকে বলে লং আর্ম জুরিসডিকশন। নিউ ইয়র্কের লয়ের মাধ্যমে সেই প্রপার্টি যেখানেই থাকুক না কেন উইল বেনিফিশিয়ারি তার বেনিফিট পেতে পারে। কিন্তু যদি তার ট্যাক্স এখানে যদি উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে কি হবে? এখন যদি কেউ উল্লেখ না করে তাহলে টেকনিক্যালি উনি ভায়োলেট করেছেন ল, ওনার প্রপার্টি উনি ডিক্লেয়ার করেন নাই, অর্থাৎ ইনকনসিস্টেন্ট স্টেটমেন্ট থাকছে ওনার ডকুমেন্টেশনে। নাম্বার ওয়ান হচ্ছে যে ওনার ট্যাক্স ডকুমেন্টেশনে ডিক্লেয়ার করেন নাই। নাম্বার টু হচ্ছে ওনার উইলে উনি উল্লেখ করেছেন যে আমেরিকার বাইরে ওনার সহায় সম্পত্তি আছে, সেগুলো উনি এই উইল অনুযায়ী বন্টন করবেন। হাউএভার যদিও উনি ডিক্লেয়ার করেন নাই, তারপর প্রপার ডকুমেন্টেশন তো ওনার আছে, ওনার প্রপার্টি আছে বাংলাদেশে অথবা আমেরিকার বাইরে কোথাও, সুতরাং ওনার উত্তরাধিকারীরা উইল বলে সেটাকে এক্সিকিউট করতে পারবে। কিন্তু একটা বিষয় হলো যে উনি আমেরিকান সিটিজেন, তো বাংলাদেশে যদি তার সম্পত্তি থাকে তো সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, যে ওনার সকল সম্পত্তি উনি ডিক্লেয়ার করবেন, করার কথা কিন্তু করেন নাই, বাট উনি ওনার উইলে উল্লেখ করেছেন যে আমি আমার বাংলাদেশের প্রপার্টি এইভাবে ডিস্ট্রিবিউট করতে চাই। সেক্ষেত্রে এই উইল নিউ ইয়র্ক স্টেট এটাকে আপনার রেকগনাইজ করবে না। ইস্যু হচ্ছে কি যে এখানে দুই দেশের ল, একটা হচ্ছে নিউ ইয়র্কের ল, আর একটা হচ্ছে বাংলাদেশের ল। বাংলাদেশের ল কিভাবে অ্যাকসেপ্ট করবে? বাংলাদেশের ল অনুযায়ী আমরা জানি যদি সেখানে উইল থেকে থাকে, দে উইল অনার দ্য উইল, বাট প্রসিজারালি সেই উইলটা বাংলাদেশের ল অনুযায়ী কমপ্লাই করছে কিনা সেটা বাংলাদেশ সরকারের বিষয়, বাংলাদেশের আইনের বিষয়। আরেকটি বিষয় হচ্ছে কি যে বাংলাদেশের আইনে যদি উইল নাও করা থাকে, একজন পার্সন তার উত্তরাধিকারী সেখানে উত্তরাধিকার পাবে। সুতরাং সেটাকে মোর সিকিউর করার জন্য উইল কুড বি এ গুড ইনস্ট্রুমেন্ট। কিন্তু অনেক সময় ধরেন সে যদি ডুয়েল সিটিজেন না হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে যথাযথ সম্পত্তিটা ক্লেম করতে পারবেন কিনা, বা কোর্টে যদি যেতে হয় সেই ক্ষেত্রে তার যে আইনগত বিষয়টা কতটুকু ভিত্তি থাকবে?
বেসিক্যালি আপনার নিউ ইয়র্ক ল অনুযায়ী উইলের উইলের মানে কি বলে আপনার উইল অনুযায়ী যার যতটুকু আপনার এখানে শেয়ার ডিক্লেয়ার করা হয়েছে সেই অনুযায়ী নিউ ইয়র্ক স্টেট থেকে এখানে কোনো বাধা থাকবে না। এখন এখান থেকে সারোগেট কোর্ট থেকে ডিসিশন দিয়ে দিল, জাজমেন্ট দিয়ে দিল, অর্ডার দিয়ে দিল, ওকে তার বাংলাদেশের এই সম্পত্তিগুলো এই ছেলে এতটুকুন পাবে, এই মেয়ে এতটুকুন পাবে, অথবা এই ভাই এতটুকুন পাবে, অথবা তার ওয়াইফ বা হাজব্যান্ড এই অংশটুকুন পাবেন। এটা ডিক্লেয়ার করার পরে এটা বাংলাদেশ কিভাবে অ্যাকসেপ্ট করবে, দ্যাট পার্ট বাংলাদেশি প্র্যাকটিস। এ বিষয়ে বাংলাদেশি যারা প্র্যাকটিসিং লয়ার আছেন তাদের সাথে কথা বললে আরো ক্লিয়ার আইডিয়া পাবেন। অনেক ধন্যবাদ। আমরা একটু এবার যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে নির্বাহী আদেশ সেই বিষয়টাতে একটু যাবো। তো ট্রাম্পের যে নির্বাহী আদেশটা কার্যকর যেদিন থেকে হয়েছে, তো এর মধ্যে যাদের বিষয় ইস্যু হয়েছিল, তো এখন যদি মেয়াদ শেষ হয়ে যায় বা এই সময়টা মানে কিভাবে তাদের এগুলা কি আওতা আসবে কিনা, যাদের বিষয় ইস্যু হয়ে গেছে বা যাদের হয় নাই, এই দুইটার মধ্যে কি বিষয় থাকবে বাংলাদেশিদের ক্ষেত্রে? টেকনিক্যালি প্রথমত যে নির্বাহী আদেশ বলে, প্রেসিডেন্ট যে আদেশ দিয়েছেন, ইমিগ্রেশনের সকল কর্মকাণ্ড স্থগিত থাকবে। শুধু প্রেসিডেন্টের এই আদেশের মাধ্যমে ইমিগ্রেশন সংক্রান্ত বিষয় নয়, বরং আপনার সর্ব অঙ্গনে প্যান্ডামিকের কারণে সকল কার্যক্রমই মুক্ত হয়ে পড়েছে। স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং স্টেট পর্যায়ে স্টেটের যে সমস্ত আদালতে মামলাগুলো ছিল, বিভিন্ন ডেট ছিল, সেই ডেটগুলো ঘোষণা দেওয়া হয়েছে যে অমুক তারিখ পর্যন্ত, সার্টেন তারিখ পর্যন্ত, মে মাসের সার্টেন টাইম পর্যন্ত যে সমস্ত ডেটগুলো ছিল সেগুলো সব স্থগিত ঘোষণা করা হয়েছে। সিমিলারলি ইমিগ্রেশন কোর্টে যে সমস্ত বিষয়গুলো ছিল, অ্যাসাইলাম হোক অথবা অন্য কোনো বিষয়ে পার্টিকুলার ডেট ছিল, ইন্ডিভিজুয়াল হিয়ারিং অর মাস্টার হিয়ারিং, সবগুলোই এখানে স্থগিত করা হয়েছে। সিমিলারলি প্রেসিডেন্টের এই আদেশটা বর্তমান সময়ের আলোকে ভেরি অ্যাবনর্মাল কিছু নয়, বরং আমি এটা বলবো সময়ের প্রয়োজনে প্রেসিডেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এখন এই মুহূর্তে আমাদের জরুরি গুরুত্বপূর্ণ বিষয় অনেক আছে, যে কারণে আমাদের নেক্সট 60 ডেজের জন্য সবকিছু স্থগিত থাকবে না। কোশ্চেন হচ্ছে কি, যে যদি কখনো কোনো বিষয় স্থগিত হয় তাহলে এক্ষেত্রে স্পেসিফিক যদি টাইম লিমিটেশন থেকে থাকে, যেটা বলে স্ট্যাচু অফ লিমিটেশন, কোন একটা বিষয়ের জন্য ছিল, সে ধরেন 6 মাস টাইম ছিল, ডেডলাইন চলে যাচ্ছে হয়তো সে আপনার এপ্রিলে অর মেতে, নর্মালি বাই ল যেটা হয়ে থাকে এই টাইমটা কাউন্ট থেকে বাদ চলে যায়। থেকে থাকে যেটা ডেডলাইন সংক্রান্ত বিষয়, তাহলে ওনারা এক্সটেন্ডেড টাইম পাবেন। এটাই হচ্ছে আপনার বিচার ব্যবস্থাপনার একটা নর্ম। আই বিলিভ আইনের শ্রদ্ধাশীল থেকে আমাদের এদেশে যে প্র্যাকটিস অনুযায়ী যদি কোনো বিষয় কোনো পার্সনের কোনো স্বার্থ ক্ষুণ্ণ হয়ে থাকে এই 60 ডেজের আদেশের মাধ্যমে, তাহলে অবশ্যই সেই বিষয়কে এমনভাবে কনসিডার করা হবে যাতে করে কোনো পার্সন এই 60 ডেজের কারণে তার কোনো বিশেষ দায়িত্ব থেকে বঞ্চিত না হয়। মানে এই সময় যদি ধরেন তার ভিসা ইস্যু হয়েছিল কিন্তু এই 60 দিনের মধ্যে ভিসা মেয়াদটা শেষ হয়ে যাবে, তখন কি হবে? এখনো এভাবে কোনো স্পেসিফিক ডিসিশন আমার জানা নেই যে পার্সন হয়েছে, সে ধরেন ভিসার মেয়াদ হচ্ছে 60 ডে, 6 ফর এক্সাম্পল, একজন পার্সনের হয়তো গ্রিন কার্ড আপনার কি বলে রেজিডেন্ট ভিসা ইস্যু করা হয়েছে এবং সেখানে নর্মাল টাইম থেকে ভিসা ইস্যু থেকে শুরু করে 6 মান্থসের মধ্যে তাকে ফ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনারা জানেন যে ইতিমধ্যেই ইউএস গভর্নমেন্ট বেশ কিছু আপনার স্পেশাল ফ্লাইটের অ্যারেঞ্জমেন্ট করেছে, সেগুলো অ্যাম্বাসির সাথে যোগাযোগ করতে বলা হয়েছে, আপনারা সেখানে যোগাযোগ করে ফ্লাইটের ব্যবস্থা করবেন। মোর ওভার যদি ইস্যু থেকে থাকে যে কেউ ফ্লাই করতে পারছে না, আই উড সে অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে নির্দিষ্ট নাম্বার বলা হয়েছে, সেখানে যোগাযোগ করে যে আমার এই সার্কামস্টেন্স এখানে আমাকে ফ্লাই করতে হবে, গভর্নমেন্ট কোনো অ্যারেঞ্জমেন্ট করবে কিনা, অথবা আমাকে আমার ভিসা এক্সটেনশন করা হবে কিনা, আই উড সে অ্যাম্বাসির সাথে যোগাযোগ করা প্রয়োজন। তো এই ক্ষেত্রে আসলে আপনি একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশিরা কতটুকু এফেক্টেড হবে এই ইয়েতে, নির্বাহী আদেশে? নির্বাহী আদেশের কারণে যে অবস্থা দাঁড়িয়েছে 60 এর জন্য কার্যক্রম বন্ধ হয়েছে। এখন ইমিগ্রেশনের কোনো আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস এর কারণে, ইমিগ্রেশনের কোনো অর্ডারের কারণে যদি কোনো পার্সনের কোনো বিশেষ ক্ষতির সম্মুখীন থেকে থাকে, ডেফিনেটলি গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট থাকবে। এই জন্য বলছি যে কোনো কারণে এই আদেশের কারণে কোনো পার্সনের মানে ভিসা ক্যান্সেল হয়ে যাবে, তার গ্রিন কার্ড ক্যান্সেল হয়ে যাবে, এটা এই মুহূর্তে এবং কোন অবস্থায় আমি পার্সোনালি মেনে নিতে পারি না যে এটা হতে পারে।
believe there should be some alternative procedures যার মাধ্যমে একজন পার্সন তার স্বার্থ সংরক্ষণ করতে পারবেন। পর্যন্ত সেটা প্রসিজার কি হতে পারে, কোথায় যোগাযোগ করতে হবে, যেহেতু সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে 60 দিনের জন্য, সেক্ষেত্রে এই মুহূর্তেই সুযোগ আছে কিনা আপনার এম্বাসিতে যোগাযোগ করার জন্য, দ্যাট পার্ট আমি জানি না। চেষ্টা করা যেতে পারে যে ওখানে তাদের পক্ষ থেকে কি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এবং ফার্স্ট অ্যাভেলেবল অপরচুনিটি অনুযায়ী যে ইনস্ট্রাকশন তারা সেই ইনস্ট্রাকশন ফলো করলে আই বিলিভ দ্যাট কারোর কোনো বিশেষ স্বার্থ ক্ষুণ্ণ হবে না। পাবলিক চার্জ নিয়ে অনেক বিভিন্ন রকম তথ্য আসলে পাওয়া যায় যে পাবলিক চার্জ অ্যাকচুয়ালি যে সরকারি বেনিফিটের কোন কোন বিষয়গুলো আসলে আসবে, একজন গ্রিন কার্ড পাওয়ার জন্য, আবার গ্রিন কার্ড থেকে সিটিজেন হতে যায় সেক্ষেত্রে তার কতটুকু এফেক্ট হবে পাবলিক চার্জের আওতায় আসবে? পাবলিক চার্জ এটা বিষয় তাদেরকে এফেক্ট করবে যারা বিশেষ করে আমেরিকাতে অবস্থান করতেছেন এবং এখান থেকেই ওনাদের অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে চান। সেক্ষেত্রে যারা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, যেমন ধরেন পলিটিক্যাল অ্যাসাইলাম, ইউ ভিসা, ভি ভিসা, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের যে ভিসাগুলো আছে, ভায়োলেন্স এগেনস্ট উইমেন্স অ্যাক্ট, ভাওয়া পিটিশন, এই সমস্ত বিষয়গুলোর সাথে পাবলিক চার্জের কারণে এই সমস্ত ক্যাটাগরি ভিসা এফেক্ট করবে না। অন দ্য আদার হ্যান্ড, এইগুলো ছাড়া অন্যান্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, যেমন কোনো ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে বা ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে, অথবা অন্য কোনো ভাবে কেউ ইউএসএ তে অ্যাডজাস্ট করতেছেন, সেক্ষেত্রে নতুন যে একটি ল হয়েছে যেটা অক্টোবর 15, 2019 থেকে কার্যকরী হবে। যদিও আইন পাশ হয়েছে এই বছরে, কিন্তু কিছু আইনগত জটিলতার কারণে এটা এই বছর পাশ হয়েছে, এটা আসলে পাশ হতে হচ্ছে গত বছরে, যে কারণে গত বছর অক্টোবর 15 থেকে এটা কার্যকরী হবে যে কোনো পার্সন যদি স্পেসিফিক কিছু বেনিফিট এখানে গ্রহণ করে থাকেন তাহলে তাদের অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এখানে হবে না। সেগুলো কোন ধরনের বেনিফিট, যেমন ধরেন আপনার সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম, ফুড স্ট্যাম্প, আপনার হাউজিং বেনিফিট, সেকশন 8 এর বাসা নেয়া, এবং এমনকি মোস্ট কমনলি যেটা সবসময় আমরা কোশ্চেনের মুখোমুখি হচ্ছি যে যদি কেউ মেডিকেড গ্রহণ করে থাকে তাহলেও তাকে এফেক্ট করবে কিনা। হ্যাঁ, যদি এমার্জেন্সি সার্কামস্টেন্সেসে কেউ যদি আপনার এমার্জেন্সি ডিপার্টমেন্টে যায়, করোনাতে আক্রান্ত হয়েছে, এই অবস্থায় তার লাইফ ইস্যু, এই অবস্থায় আপনার মানবিক কারণে যে মেডিকেল ট্রিটমেন্টগুলো প্রোভাইড করা হচ্ছে এগুলো এফেক্ট করবে না। কিন্তু নর্মালি কেউ একজন মেডিকেট গ্রহণ করতেছেন রেগুলার বেসিস, তাহলে এফেক্ট করবে। কারণ হচ্ছে বলা হয়েছে যে যদি কেউ ফেডারালি ফান্ডেড কোন মেডিকেট গ্রহণ করে থাকেন তাহলেই তার আপনার এই পাবলিক চার্জ গ্রাউন্ডের কারণে উনি ইনঅ্যাডমিসিবল হবেন। আমাদের নিউ ইয়র্ক স্টেটে যে মেডিকেট বেনিফিটটা দেওয়া হয়, এই বেনিফিটের 51% আসে হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের ফান্ড থেকে এবং 35% আসে হচ্ছে নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে, 13% আসে হচ্ছে আপনার কাউন্টি পার্টিকুলার কাউন্টি অফিস থেকে। এভাবে আমরা দেখছি যে নিউ ইয়র্ক স্টেটের আপনার যে মেডিকেড, এটা 51% ইজ ফান্ডেড বাই ফেডারেল গভর্নমেন্ট, যে কারণে এটাও যদি কেউ গ্রহণ করে থাকেন তাহলে উনি ইনঅ্যাডমিসিবল বলে গণ্য হবেন। না, ইস্যু হচ্ছে যে ইনঅ্যাডমিসিবল হলে এটা কিভাবে, এটা মানে একদিন মেডিকেট গ্রহণ করেছেন একজন পার্সন অথবা 1 মাস এটা মেডিকেটের বেনিফিট নিয়েছেন তাহলে এফেক্ট করবে কিনা। স্পেসিফিক রুল হচ্ছে যে 36 মান্থসের মধ্যে কেউ যদি 12 মাস আপনার মেডিকেট হোক অথবা পাবলিক চার্জের যে ডিফারেন্ট ক্যাটাগরি আছে কোনো বেনিফিট গ্রহণ করে থাকেন 12 মাস, তাহলেই উনি ইনএলিজিবল হবেন। এখন 12 মাস কিভাবে কনসিডার হবে? একই পার্সন যদি একাধিক বেনিফিট একই মাসে গ্রহণ করে থাকেন তাহলে যে কয়টি বেনিফিট উনি গ্রহণ করেছেন সেই কয়টি মাস উনি পাবলিক চার্জ লয়ের ভায়োলেশন করেছেন বলে গণ্য হবে। ফর এক্সাম্পল, একজন মেডিকেট নিয়েছেন 1 মান্থ, 3 মান্থস উনি আপনার রেন্ট আপনার কি বলে সেকশন 8 বাসা নিয়েছেন, উনি আপনার কি বলে পাবলিক ফুড স্ট্যাম্প নিয়েছেন অথবা সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম নিয়েছেন। সো কয়েকটা মিলিয়ে দেখা যাচ্ছে যে 1 মাসে হয়ে যেতে পারে সেটা আপনার হয়তো 6 মাসে উনি আপনার কি বলে পাবলিক চার্জ গ্রাউন্ড ভায়োলেশন করেছেন। 2 মাস অ্যাকসেপ্ট করলে উনি হয়ে গেল এটা 12 মাস। এ কারণে কেয়ারফুল থাকা দরকার যারা বিভিন্ন বেনিফিট গ্রহণ করতেছেন এবং যাদের এই ইস্যুগুলো ইনভলভ আছে,
তাদেরকে যে এটা কিভাবে অ্যাভয়েড করা যেতে পারে। ওনারা আপনার মেডিকেড না নিয়ে বরং অল্টারনেটিভলি হেলথ ইন্স্যুরেন্স কিনতে পারেন। লো ইনকাম পিপলদের জন্য সেপারেট আপনার লো প্রিমিয়াম দিয়ে আপনার হেলথ ইন্স্যুরেন্স কেনার সুযোগ আছে। আশা করি আনসার পেয়েছেন। সেই বিষয়গুলা যদি এখানে স্পন্সরের কোনো লাইবিলিটি থাকে কিনা, যারা মনে করেন স্পন্সর হলেন, স্পন্সর হয়ে আসলেন, কিন্তু উনি আসার পর যার স্পন্সর হলেন তিনি আসার পর এই সুযোগগুলো নিলেন, সেই ক্ষেত্রে স্পন্সরের লাইবিলিটি কতটুকু? টেকনিক্যালি স্পন্সর যিনি দেন, নর্মালি একজন পিটিশনার তিনি হচ্ছেন স্পন্সর। কখনো কখনো দেখা যায় যে যিনি পিটিশনার তার ইনকাম এনাফ নয়, সেক্ষেত্রে উনি আরেকজন জয়েন্ট স্পন্সর নিয়েছেন যার এনাফ ইনকাম আছে। এবং স্পন্সর এবং জয়েন্ট স্পন্সর ওনারা গভর্নমেন্টের সাথে একটা এগ্রিমেন্ট করতেছেন যে পারসন আমেরিকাতে রেজিডেন্ট হয়ে আসছেন অথবা যিনি এখান থেকে অ্যাডজাস্ট করতেছেন তার ভিসা, ওনার যাবতীয় খরচ খরচা যেগুলো আপনার সরকারি কোনো ফান্ডের কোনো বেনিফিট উনি নেবেন না। যদি ওনার কোনো কিছু প্রয়োজন হয় তাহলে যিনি স্পন্সর, যিনি পিটিশনার অথবা যিনি জয়েন্ট স্পন্সর, তিনি তার সকল দায়িত্ব গ্রহণ করবেন। এবং গভর্নমেন্টের সাথে কিন্তু লিখিত চুক্তি, যেটাকে বলা হয় I-864 একটা ফর্ম আছে, ফর্মের মাধ্যমে চুক্তিটা করা হয়। নাও ইস্যু হচ্ছে কি যে এই আপনার কি বলে কতদিন যাবত একজন পার্সনের এই লায়াবিলিটি গুলো থাকে। এটা হচ্ছে 4টা গ্রাউন্ডের যে কোনো একটা গ্রাউন্ড যদি স্যাটিসফাই না করে, 4টা গ্রাউন্ডের কোন একটা গ্রাউন্ড স্যাটিসফাই না করলে তাহলে স্পন্সর তিনি কিন্তু লায়াবল। যেমন 4টা গ্রাউন্ড কি, যে একজন পার্সন এখানে 40 কোয়ার্টার্স অবস্থান করছেন। 40 কোয়ার্টার্স মিনস 10 ইয়ার্স। উনি সিটিজেন হয়ে গেছেন অথবা উনি মারা গেছেন অথবা উনি এদেশ থেকে চলে গেছেন। সুতরাং এই গ্রাউন্ডগুলো স্যাটিসফাই না করলে উনি যদি কোনো পাবলিক চার্জের কোনো বেনিফিট গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই যিনি স্পন্সর তিনি লায়াবল হবেন। নাও ইস্যু হচ্ছে কি, ইজ ইট নিউ ল? নো, ইটস নট নিউ, ইটস ফর লং টাইম। এটাই হচ্ছে ল, কিন্তু ইস্যু হচ্ছে যে প্র্যাকটিস হচ্ছে না। হয়তো যারা এখানে এই মেডিকেল বেনিফিট নিচ্ছে, অন্যান্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিচ্ছে, গভর্নমেন্ট সেটাকে ওইভাবে সিরিয়াসলি গ্রহণ করেননি এবং এক্ষেত্রে গভর্নমেন্ট শিথিলভাবে সেগুলো অ্যাপ্লাই করেছেন, যে কারণে কেউ স্পন্সর আমি শুনি নাই যে তারা কোনো প্রবলেমের মুখোমুখি হয়েছেন। কিন্তু বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি আপনারা দেখছেন যে অনেকগুলো বিষয়েই আপনার গভর্নমেন্ট খুব সিরিয়াস। ইভেন নতুন ল তৈরির মাধ্যমে ইমিগ্রান্টদেরকে বিভিন্নভাবে তাদের বিভিন্ন রাইট যেগুলো আগে ছিল সেগুলো সংকুচিত করা হচ্ছে। তো সেক্ষেত্রে স্পন্সর কি হইতে পারে? দ্যাটস দ্য ইস্যু। নাও স্পন্সর যেহেতু এগ্রিমেন্ট করেছিলেন যে কোন পাবলিক চার্জ গ্রহণ করবেন না যিনি রেজিডেন্ট হচ্ছেন, নিউ রেজিডেন্ট, এখন যেহেতু উনি অ্যাকসেপ্ট করেছেন অলরেডি, এখন যদি গভর্নমেন্ট তার বিরুদ্ধে কেস করে তোকে ইউ গিভ দিস বেনিফিট ব্যাক, তাহলে ব্যাক দিতে হবে। ফর এক্সাম্পল আপনাকে বলি কিছু বাস্তব দৃষ্টান্ত প্র্যাকটিক্যালি লাস্ট ফিউ ইয়ার্স ধরে হচ্ছে। সেটা হচ্ছে কি, কেউ মেডিকেড গ্রহণ করেছে অথচ সে মেডিকেলের জন্য এলিজিবল ছিল না। ধরেন ফর এক্সাম্পল $30,000 মেডিকেল এক্সপেন্সেস ওনার জন্য ব্যয় করেছে মেডিকেড ফান্ড, কিন্তু ওনার ইনকাম ছিল সেটা উনি অ্যাকচুয়ালি এলিজিবল ছিলেন না। সামহাউ উনি ইনকাম হাইড করেছেন অথবা কোনো একটা ভাবে উনি মেডিকেড পেয়েছেন। পরবর্তীতে মেডিকেড যখন এটাকে ক্যাশ করতে পেরেছে তখন মেডিকেড তাকে বিল দিয়েছে, তুমি এই টাকাটা পে করো। তখন মেডিকেটের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে পে করতে হয়েছে। সেম সার্কামস্টেন্স এখানেও রেজ করবে যে যদি কেউ এই সমস্ত বেনিফিট নিয়ে থাকে তাহলে গভর্নমেন্ট যখন স্পন্সর বা ওই পার্সনকে যখন কোয়ারি করবে, তাদেরকে ইনকোয়ারি করে আপনার সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে ফলো আপ করবে, চিঠিপত্র দিবে, নোটিশ দেবে পেমেন্টের জন্য। দ্যাটস দ্য সিভিল লায়াবিলিটি। এখন এই সিভিল লায়াবিলিটির পাশাপাশি অন্য কোনো ফ্রড গ্রাউন্ডে সেই উনি যেহেতু রেসপন্সিবিলিটি নিয়েছিলেন এখন সেটা পালন করেন নাই, সুতরাং ওনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল চার্জ আনবেন কিনা এই মর্মে কোনো স্পেসিফিক ইস্যু এখনো পর্যন্ত প্র্যাকটিক্যাল জগতে আমরা দেখি নাই। আচ্ছা মোস্তফা, আরেকটা বিষয় যে সারা বিশ্বের অন্য দেশে তার যদি এখানকার ট্যাক্স পারি, এখানকার কোনো নাগরিক বা গ্রিন কার্ড হোল্ডার তার অন্য দেশে সম্পত্তি থাকলে সেটা উল্লেখ করার বিষয়, এরকম উল্লেখ না করার কারণে কেউ কিরকম আইনের মুখোমুখি হয়েছে কিনা? আমার জানার মধ্যে এভাবে কোনো প্রবলেম প্র্যাকটিক্যাল সমস্যা আমি এখনো পর্যন্ত ফেস করিনি। বাট ইস্যু হচ্ছে দ্যাটস দ্য ল, ভায়োলেশন অফ ল। একজন প্রপার্টি ডিক্লেয়ার করার কথা করেনি, দ্যাটস দ্য ভায়োলেশন অফ ল। আচ্ছা সেটা। আচ্ছা মুস্তফা, আমরা একটু এবার অন্য একটু বিষয় যাই যে গৃহ বিবাদ, যে অনেক ভায়োলেশন ফ্যামিলির মধ্যে হয়, স্বামী স্ত্রীর মধ্যে,
সংসারের মধ্যে, এগুলার বিষয় এখন কি অবস্থা? এখন তো যে দলীয় অবস্থা চলছে এগুলোর দুঃখজনক যে নর্মাল সার্কামস্টেন্সেস আমরা দেখি যে আমাদের কমিউনিটিতে প্রচুর পরিমাণ ডিভোর্স এবং ডোমেস্টিক ভায়োলেশনের ইস্যু থেকে থাকে। দুঃখের বিষয় যে প্যান্ডামিকের মতো এই একটি সিরিয়াস সময়ে যখন মানুষের জীবন মরণ সমস্যা চলছে, সেই সময় আমরা দেখছি যে ডোমেস্টিক ভায়োলেশনের বিষয়গুলো অনেক ক্ষেত্রেই মানে এখনো সিরিয়াসলি বিরাজ করছে। এমন অবস্থা আছে যে একই ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ অবস্থান করছে, ডিভোর্স ফাইল করেছে, এখন হয়তো সার্কামস্টেন্সের কারণে হয়তো চলে যাবে একজন পার্টি সে বাসা থেকে, বাট দে আর বাউন্ড টু স্টে ইন দ্যাট সেম হাউস, কারণ এখন নতুন বাসা পাওয়া, নতুন বাসা নেওয়া, এবং অনেকে জব হারিয়েছেন সেক্ষেত্রে নতুন বাসাও পাইতেছেন না, আবার ফাইন্যান্সও নাই, সো স্টিল দে আর ফাইটিং। এবং সেক্ষেত্রে আমাদেরকে এখনো কোর্টে যেতে হচ্ছে, এমার্জেন্সি মোশন ফাইল করতে হচ্ছে, এমার্জেন্সি সাপোর্টছে, এমার্জেন্সি স্পাউসাল সাপোর্টছে, এমার্জেন্সি আপনার ফ্যামিলি মেইনটেন্স এক্সপেন্সেস এন্ড মেইনটেন্যান্সে এমার্জেন্সি মোশন ফাইল করতে হচ্ছে। এবং কোর্টে গেলে কোর্ট তো নর্মালি যারা আপনার এখন এই মুহূর্তে কোর্ট সিকিউরিটি সিস্টেম যেটা আছে তারা তো বিলিভ করতে চায় না যে এই মুহূর্তে তারা এভাবে কোশ্চেন করে যে তুমি কিভাবে এখন এই অবস্থায় কোর্টে আসছো। আমরা বলি যে এটা ডেফিনেটলি এমার্জেন্সি সার্কামস্টেন্সেস, আমরা অ্যাপয়েন্টমেন্ট করে কনফার্ম হয়ে তারপরে এসেছি, তখন তারা সেখানে আমাদেরকে অ্যালাউ করে সেই মোশন ফাইলের জন্য, এবং ইমিডিয়েট রিলিফ গভর্নমেন্ট বা কোর্ট ইস্যু করতেছে এখনো এই সমস্ত এমার্জেন্সি সার্কামস্টেন্সেসে। মানে এরকম দুই একটা ঘটনা যদি বলেন, কারণ নাম না উল্লেখ করে, যেরকম ক্রিটিক্যাল বিষয়। হ্যাঁ, অফকোর্স এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের আলোকেই বললাম যে এখানে নিউ ইয়র্ক সিটিতেই ব্রঞ্জ কোর্টে গত মাসের মাঝামাঝি সময় একটা মোশন নিয়ে যেতে হলো আমাকে, এবং স্বাভাবিকভাবে একটু কোর্ট তো এখন খুবই বিরক্ত এই সমস্ত বিষয় নিয়ে যে why people are doing this at these circumstances। হয়তো কোর্ট প্রথমত ডিনাই করতে চাচ্ছে আর কি, এরপর যখন ডকুমেন্টস দেখছে যে আসলে এখানে রিয়াল লাইফ থ্রেটেনিং অবস্থা বিরাজ করছে, তখন কোর্ট অর্ডার দিয়ে দিচ্ছে, অর্ডার প্রোটেকশন দিচ্ছে, এবং শর্ট ডেট দিয়ে আবার তার পেন্ডেন্টে লাইট রিলিফ যেটা বলে অন্তর্বর্তীকালীন রিলিফ বা প্রতিকার, এগুলোর জন্য কোর্ট ডেট দিয়ে আপনার এগুলো প্রসেস করতেছে। এগুলো মূল কারণ বাঙালি কমিউনিটির মধ্যে এগুলো এই সময়টা বা বেশি কি ধরনের ঘটনাগুলো বেশি আসে আপনাদের কাছে? অনেকগুলো বিষয় আসলে এগুলোর সাথে জড়িত, যার মধ্যে অন্যতম হচ্ছে আসলে হাজব্যান্ড ওয়াইফ একজন অপরজনের প্রতি হ্যাপি না বিভিন্ন কারণে, হয়তো তারা অন্য কোথাও রিলেটেড হয়ে গেছে, কর্মস্থলে অথবা বিভিন্ন কারণে একজন মানুষের ক্যারেক্টার, তার দৃষ্টিভঙ্গি, he is not happy or she is not happy with that particular person। এখন এর রুট লেভেলে যদি আমরা যাই যে কেন হতে পারে এটা, সেটা অনেক কারণ, প্রকৃতিগত আছে, অর্থনৈতিক কারণ আছে, হচ্ছে দুজনের দৃষ্টিভঙ্গির বিষয়। কেউ চাই হচ্ছে এখানে ধরেন নিউ ইয়র্কে এসেছে, আমেরিকা এসেছে, অনেক বিলাসবহুল লাইফ চাই, একজন অপর স্পাউসের সে অ্যাবিলিটি নাই, এভাবে বিভিন্ন কারণ সেখানে আপনার বিরাজ করে। যে আসলে এটা স্পেসিফিক এখানকার জন্য স্পেসিফিক কোনো গ্রাউন্ড নয় যে শুধু নিউ ইয়র্কের জন্য। আপনার ডিভোর্স এবং ফ্যামিলি ম্যাটারের বিষয়গুলো আমার ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম না। ছেলেদের থেকে বেশি না মেয়েদের থেকে বেশি? এভাবে কোনো পার্টিকুলার জেন্ডারের স্পেসিফিক দোষ বা প্রবলেম বলা যায় না, এটা যে কারো পক্ষ থেকে হতে পারে। মোর ইম্পর্টেন্টলি সবচেয়ে বড় যে কারণ আমি মনে করি সেটা হচ্ছে টলারেন্সের অভাব, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, স্যাক্রিফাইসের অভাব, একে অপরকে আপনার যে বিভিন্ন ইস্যুগুলো থাকতে পারে। অনেক সময় আছে কি মানবিক কিছু কারণ, হয়তো ওয়াইফের ফ্যামিলি তার দেশে কিছু নিডস আছে, অথবা হাজব্যান্ডের ফ্যামিলি দেশে কিছু নিডস আছে, তার একেবারে আপনজন ভাই তাদের হয়তো চিকিৎসার প্রয়োজন, কিন্তু এখানে অপোজিট আরেকজন হাজব্যান্ড বা ওয়াইফ সে বিষয়ে কোনো মতে আপনার ছাড় দিতে আগ্রহী নন। উনি চান যে ঠিক আছে, এটা হয়েছে বাংলাদেশের বিষয়, হয়েছে আমাদের তো এখানে প্র্যাকটিক্যালি আমাদের নিডস আছে, আমরা আমাদের সন্তান সন্তানের কষ্ট রেখে তাদের কিভাবে বিপদের মধ্যে রেখে কিভাবে আমরা সেখানে করতে পারি, অথবা এখানে আমাদের বাড়ি নাই, ঘর নাই, আমরা এখানে আছি, আমাদের এগুলো করতে হবে, বিভিন্ন মেন্টালিটি আর কি। আই উড সে ইন মোস্ট কেসেস এটা হচ্ছে আপনার ভোগের মানসিকতা থেকেই এটার উৎপত্তি।
তো এখানে কি কাউন্সিলিং এর কোনো ব্যবস্থা আছে না? কাউন্সিলিং এর বা আপনারা কি এই ব্যাপারে কোনো কিছু করতে পারেন কিনা? রাইট, টেকনিক্যালি যখনই কোনো ডিভোর্স ইস্যু এসে যায়, একজন অ্যাটর্নি হিসেবে, একজন আইনজীবী হিসেবে, একজন কমিউনিটি লিডার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে মোরালি অ্যাডভাইস করা যে কিভাবে এখান থেকে একজন ফ্যামিলি সেভ হতে পারে। তাদের মধ্যে যে সমস্ত ইস্যুগুলো আছে আমরা সেগুলো শোনার চেষ্টা করি। তাদের মধ্যে বলতে নর্মালি তো একজন পার্টি আসে, একজন লয়ার কিন্তু দুই পার্টিকে রিপ্রেজেন্ট করতে পারে না। আবার কাউন্সিলিং ক্ষেত্রে দুজনকে একসাথে নিয়ে কাউন্সিলিং করবে, সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। ওয়ান পার্টি যখন আসে তখন আমরা যেটা চেষ্টা করি যে তার ডিভোর্সের কারণটা কি এটা জানার চেষ্টা করি এবং সেটা সমাধানের জন্য কোনো ওয়ে আছে কিনা। কাউন্সিলিং উনি ওনার পরিজনের মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে করতে পারেন কিনা এটার জন্য আমরা অ্যাডভাইস করি। এরপরে মোস্ট কেসেস যিনি এসেছেন সিদ্ধান্ত নিয়ে এসেছেন, উনি এই চেঞ্জ, ওনার মানসিকতা পরিবর্তন করতে আসলে তার জন্য হার্ড হয়ে যায়। উনি এমন কিছু গ্রাউন্ড বলেন যে উনি আসলে সিরিয়াসলি সিরিয়াসলি এমন পর্যায়ে গেছেন যে সেখান থেকে ব্যাক করার সুযোগ নাই। তারপরেও চেষ্টা করি আমরা যে লিস্ট ফিউ মান্থস, অনেক ক্ষেত্রে চেষ্টা করেছি আমি যে ফিউ মান্থস আপনার দেখেন ওয়ার্কআউট করে কিনা। অনেকগুলো ফ্যামিলি এভাবে ওয়ার্কআউট করেছে এবং তারা ব্যাক গিয়েছে তার সমস্যা। মোস্তফা, এসব কারণে কি কারো গ্রিন কার্ডের কোনো সমস্যা হয় কিনা? গ্রিন কার্ড যদি কেউ পার্মানেন্টলি পেয়ে থাকেন, ধরেন গ্রিন কার্ড বলতে নর্মালি গ্রিন কার্ড হচ্ছে 10 বছরের জন্য ইস্যু করা হয়, হুইচ ইজ পার্মানেন্ট গ্রিন কার্ড। এখন কারো যদি পার্মানেন্ট গ্রিন কার্ড কেউ যদি হোল্ড করে থাকেন তাহলে শুধুমাত্র ডিভোর্সকে কেন্দ্র করে এই গ্রিন কার্ড এফেক্ট করে না। কিন্তু যদি ইস্যু হয় যে কেউ যদি আপনার টেম্পোরারি অর্থাৎ 2 ইয়ার্স এর গ্রিন কার্ড পেয়েছেন, কন্ডিশনাল গ্রিন কার্ড পেয়েছেন, তার কন্ডিশন রিমুভ করার জন্য প্রয়োজন হয় হচ্ছে বোথ স্পাউস অথবা পিটিশনারি স্পাউসের হেল্প নিয়ে ওনারা ওনাদের ম্যারেজ গুড কন্ডিশনে আছেন, হাজব্যান্ড ওয়াইফ হিসেবে লাইফ টার্ম ওনারা থাকবেন, এই মর্মে তাদের কমিটমেন্ট, মিনিং দ্যাট বোনাফাইডি ম্যারেজ। এখন বোনাফাইডি ম্যারেজ যদি কারো না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তার গ্রিন কার্ড ক্যান্সেল হতে পারে। সেক্ষেত্রে মোস্ট কেসে যেটা হয়ে থাকে যে 2 বছরের জন্য গ্রিন কার্ড যিনি পেয়েছেন, কন্ডিশন রিমুভ করা প্রয়োজন, সেক্ষেত্রে যিনি পিটিশনার স্পাউস উনি হেল্প করতেছেন না অথবা উনি ডিভোর্স দিয়েছেন অথবা ডিভোর্স করতে যাচ্ছেন অবস্থায় কেসেস যিনি আপনার কন্ডিশনাল গ্রিন কার্ড হোল্ডার, ওনার দেখা যায় যে বিভিন্ন গ্রাউন্ড থাকে যে উনি টর্চার্ড বাই দ্য পিটিশনার স্পাউস, যিনি এনেছেন ওনাকে পিটিশন করে বিভিন্নভাবে ওনাকে অত্যাচার করে থাকেন, ফলে উনি ভাওয়া পিটিশনের সুযোগ নিতে পারেন যে উনি আপনার ইউএস সিটিজেন স্পাউস কর্তৃক অত্যাচারিত, নির্যাতিত, সুতরাং তাকে হিউম্যান গ্রাউন্ডে তার পার্মানেন্ট গ্রিন কার্ড দেওয়া হবে। মোস্টলি ওনারা এই গ্রাউন্ড ফলো করেন। আর সিটিজেনশিপের ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা? না, সিটিজেনশিপের কোনো সমস্যা নাই, বিকজ গ্রিন কার্ডের জন্য যেটা আপনার সিটিজেনের জন্য রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে কি যে একজন পার্সনকে তার গুড মরাল ক্যারেক্টার প্রুভ করতে হবে, 5 ইয়ার্স এখানে রেসিডেন্সি কন্টিনিউ করতে হবে, মিনিং যে উনি 6 মান্থসের মধ্যে আমেরিকার বাইরে গিয়ে 6 মান্থসের মধ্যে ব্যাক করতে হবে, অর্থাৎ তার রেসিডেন্সি কন্টিনিউ থাকতে হবে। যদি কোনো কারণবশত 6 মান্থসের মধ্যে আসতে না পারেন তাহলে প্রপার লেজিটিমেট গ্রাউন্ড শো করতে হয় যে এই কারণে উনি পারেন নাই, ওনার ইন্টেনশন ছিল আমেরিকাতে থাকা এবং ওনার কি বলে রেসিডেন্সি এখানে কন্টিনিউয়াস আছে, বিভিন্নভাবে ওনার হয়তো এখানে অ্যাটাচমেন্ট হয়ে গেছে আমেরিকার সাথে, এটা প্রুভ করতে পারলে একজন পার্সন সিটিজেন পেতে পারেন। এখন ডিভোর্স আপনার ইমরাল কোনো গ্রাউন্ড নয় যে একজন ডিভোর্স ফাইল করেছে যে কারণে ওনার মোরাল ক্যারেক্টার উনি লস করেছেন, এমন কোনো গ্রাউন্ড ডিভোর্স নয়। আর মুস্তফা, যে সিটিজেনশিপ নেওয়ার সময় যখন পরীক্ষা হয় বা অ্যাপ্লাই করে তখন কোন কোন বিষয়গুলো যে ফ্যামিলিতে যে ভায়োলেশন গুলো, বিভিন্ন কেস, এগুলা কি এফেক্ট করে কিনা? সিটিজেনশিপের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেখানে আছে যে কোনো পার্সন কোনো ক্রাইম করেছেন, কখনো অ্যারেস্ট হয়েছেন কিনা, কখনো উনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন কিনা, ট্যাক্স প্রপারলি ফাইল করেছেন কিনা, হ্যাঁ, কখনো এখানে কোনো অনৈতিক কোনো কার্যকলাপের সাথে জড়িত হয়েছেন কিনা। সুতরাং এই সমস্ত পয়েন্টে যদি কারো কোশ্চেন হয়ে থাকে নো, তাহলে উনি গ্রাউন্ড স্যাটিসফাই করতেছেন না। ইস্যু হচ্ছে কি যদি কারো এই সমস্ত গ্রাউন্ডে যে কেউ অফেন্স করেছেন, ক্রাইম করেছেন, জেলে গেছেন, তাহলে সেক্ষেত্রে ওনাকে প্রুভ করতে হবে যে সেটা একটা ইনসিডেন্ট ঘটেছে, বাট অ্যাকচুয়ালি হি অর শি ইজ সামওয়ান হু হ্যাজ গুড মরাল ক্যারেক্টার, এটা প্রুভ করতে পারলে উনি সিটিজেনশিপ পাবেন। ওই যে সাবওয়ে টিকিট খায় অনেকে, ধরেন বিভিন্ন সময় বা অন্য ভায়োলেশন বিভিন্ন টিকিট, এগুলা কি এফেক্ট করে?
সেটাই বললাম আর কি, যে যদি কেউ ল এর ভায়োলেশন করে থাকেন, কোশ্চিন আছে যে উনি কখনো সাইটেড হয়েছেন কিনা, অ্যারেস্ট হয়েছেন কিনা, অথবা এমন কোনো কার্যক্রম করেছেন যে কারণে উনি অ্যারেস্ট হন নাই, জেলেও যান নাই, কিন্তু সেটা এখানে কি বলে আপনার আইনের ভায়োলেশন হয়েছে টু সাম এক্সটেন্ট। হ্যাঁ, সেক্ষেত্রে ওনাকে ডিক্লেয়ার করতে হয় যে উনি এটা করেছেন, এটা ঘটেছে, উনি অনুতপ্ত লজ্জিত হোয়াটসএভার রিজনস, হ্যাঁ, সার্কামস্টেন্সের কারণে এটা হয়েছে, এবং উনি ফিউচার এটা করবেন না, ওয়ান টাইম হয়তো হয়েছে। হ্যাঁ, এভাবে উনি যদি প্রুভ করতে পারেন যে সামথিং অ্যাক্সিডেন্টাল ওর সামথিং আনইনটেনশনাল অর ইন্টেনশনাল, বাট উনি রিমোর্স, উনি এটাকে কিওর করতে পারেন। আচ্ছা মোস্তফা, আমরা একবার শেষ পর্যায়ে এই কালীন করোনার এই সময়ে, দুর্যোগের সময় আপনাদের কাছে কি কি বিষয় এখন বেশি আসে? আমাদের কাছে আপনি অনেক বিষয় কভার করেছেন, কিন্তু এর পাশাপাশি আরেকটি বিষয় যেমন আনএমপ্লয়মেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে আপনার প্রায় মানুষ কোশ্চেন করছেন যে কারা আনএমপ্লয়মেন্ট পেতে পারে। আনএমপ্লয়মেন্টের জন্য অন্যতম যেটা শর্ত সেটা হচ্ছে কি, যে কোনো পার্সন এখানে লাস্ট 18 মান্থস কাজ করেছেন এবং এখানে কাজের জন্য লিগালি অ্যালাউড, লিগাল মানে ওয়ার্ক পারমিট আছে, অথবা উনি রেজিডেন্ট ওর সিটিজেন, এবং উনি এখানে জব করতেন, এখন জব করার ইচ্ছাও আছে কিন্তু জব করতে পারতেছেন না, অথবা উনি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর ছিলেন, একজন ট্যাক্সি ড্রাইভার, বিজনেস করতেন, কিন্তু এখন এই প্যান্ডামিকের কারণে উনি সেটা করতে পারতেছেন না। এটা যদি উনি আপনার এই সমস্ত গ্রাউন্ড থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার ওয়েবসাইটে গিয়ে উনি অ্যাপ্লাই করতে পারতেছেন, আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে পারতেছেন, এবং সেক্ষেত্রে ওনাকে ডিক্লেয়ার করতে হবে যে ওনার ইনকাম এই মুহূর্তে কত, কয়দিন উনি কাজ করতে পেরেছেন, কাজ করার জন্য উনি রেডি আছেন কিনা। যদি ওনার ইনকাম হয়ে থাকে $504 নিচে উইকলি, তাহলে উনি অ্যাপ্লাই করতে পারেন। সে ফর এক্সাম্পল উনি একদিন কাজ করেছেন, $100 ইনকাম করেছেন, $404 এখনো শর্টেজ, উনি অ্যাপ্লাই করতেছেন যে ওকে আমি $100 ইনকাম করেছি, আমাকে বাকি টাকা দেওয়া হোক। দ্যাটস দ্য ওয়ে একজন আনএমপ্লয়মেন্ট ক্লেম করতেছেন, এবং যদি এই বেনিফিটটা কেউ পেয়ে থাকেন তাহলে ফেডারেলি ফান্ডেড আরো কিছু বেনিফিট একজন পার্সন পেতে পারেন। সেখানে আরো কিছু ইস্যু আছে যে একজন পার্সন ধরেন তার হয়তো আপনার ওয়ার্কার্স কম্পেনসেশন একটা মামলা আছে এবং সেখান থেকে উনি একটা বেনিফিট পাচ্ছেন, অথবা ওটা পেন্ডিং আছে, সুতরাং উনি আগে থেকেই কাজের জন্য এলিজিবল ছিলেন না, কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে, অথবা কাজের ওখানে দুর্ঘটনার কারণে, অথবা কাজে যাওয়া আসার পথে কোনো কিছু ঘটেছে যে কারণে উনি আনএমপ্লয়মেন্ট বেনিফিট এর জন্য অ্যাপ্লাই করেছেন, অথবা সেখান থেকে বেনিফিট পাচ্ছেন, সুতরাং উনি এখানে এলিজিবল না। এভাবে কিছু গ্রাউন্ড আছে যে একজন পার্সন এই সমস্ত কারণে আপনার নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবারের যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট উনি পাবেন না। এরপরে এখানে ইস্যু আছে, আরো অনেকে অ্যাপ্লাই করতেছেন, করার পরে আমাদেরকে কোশ্চেন করতেছেন যে আমরা অ্যাপ্লাই করেছি কিন্তু ওখান থেকে এখনো পর্যন্ত কোনো বেনিফিট পাইনি, আবার আমাদেরকে বলা হয়েছে সেখানে এই পার্টিকুলার নাম্বারে কল করার জন্য, সেখানে কল করছি কিন্তু আমরা সেখানে কোনো রেসপন্স পাচ্ছি না, অথবা আমরা কয়েকদিন কল করেছি 7-8 ঘন্টা ধরে লাইনে হোল্ড করছে, এরপর লাইন কেটে গেছে। ইস্যু হচ্ছে কিন্তু স্বাভাবিকভাবে এখানে এখন লক্ষ লক্ষ মানুষ অ্যাপ্লাই করছে, এবং সেক্ষেত্রে মাত্র 2টি নাম্বার ওখানে আছে, একটা হচ্ছে রেগুলার নাম্বার, আর একটা হচ্ছে যারা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলেন তাদের জন্য আরেকটা নাম্বার। এই দুটার যে কোনো নাম্বারে ট্রাই করতে হবে, এবং সেক্ষেত্রে তারা সেই ফোনগুলো ধরছে, রেসপন্স করছে এবং সমস্যাগুলো সমাধান করছে। আমাদের একটু পেশেন্টলি সেগুলো ম্যানেজ করতে হবে, টাইম ব্যয় করতে হবে। পরিশেষে আপনার এই কথাগুলোর পাশাপাশি এর মধ্যে আরো কিছু কথা, সেটা হচ্ছে কি যে আমাদের এই নিত্য নৈমিত্তিক লাইফে প্যান্ডামিকের কারণে সকল কাজে, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্বাভাবিক লাইফের অনেক কিছু এফেক্ট করছে। আমরা এখন ট্রাভেল করি, আমরা এখনো হাসপাতালে যাই, আমরা এখনো আমাদের নিত্য প্রয়োজনীয় কর্মকাণ্ডের জন্য কোনো না কোনো ভাবে বাইরের সাথে ইনভলভ। সেক্ষেত্রে কার অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেক্ষেত্রে হাসপাতালে গিয়ে ভুল চিকিৎসা হচ্ছে। আমি নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি হিসেবে পার্সোনালি এই সমস্ত বিষয়গুলোই মূলত ডিল করে থাকি। পার্সোনালি যে লেট পয়জনিং কেস আপনারা জানেন, কিছুদিন আগে 2.87 মিলিয়ন রিকভারি করেছিলাম একটি মামলায়, এবং এক্ষেত্রে আমার প্র্যাকটিসের যে নেচার সেটা হচ্ছে কি যে আমি নিজে করি, এক্ষেত্রে আমার সাথে একজন বাঙালি কমিউনিটির লয়ার হিসেবে আমি চেষ্টা করি যে আমাদের কমিউনিটি যে নিডস গুলো আছে সেগুলো সবগুলোতেই টাচ করার জন্য। এবং সেক্ষেত্রে কেসটা নিয়ে আমরা দেখি যে অনেকে আছেন যে বিভিন্ন ল ফার্মে কাজ করেন, সেখানে মিসগাইড করার চেষ্টা করেন আমাদের কমিউনিটিদেরকে, লোকদেরকে, যে আমাদের সাথে সাদা অ্যাটর্নি আছে, আমাদের সাথে জিউস অ্যাটর্নি আছে। এই সমস্ত বিষয়ে, এই সমস্ত অন্যায়ের অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়ে
আমরা এইভাবে বলে থাকি যে আমরা সাদা অ্যাটর্নি, আমরা এখানে লাইসেন্স নিয়ে নিউ ইয়র্ক স্টেটে প্র্যাকটিস করি, এখানে লাইসেন্স পাওয়া মানে হচ্ছে এখানে গভর্নমেন্ট আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। সুতরাং কেউ যদি থিঙ্ক করে যে সাদা অ্যাটর্নি এবং জুইশ অ্যাটর্নির মাধ্যমে আমরা ভালো প্রতিকার পাবো, তাহলে মূলত সে এখনো আপনার এই লিগাল সিস্টেমকে অবজ্ঞা করছেন। আমরা এই লিগাল সিস্টেমের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার, যে আমেরিকার লিগাল সিস্টেম অত্যন্ত ট্রান্সপারেন্ট। এই লিগাল সিস্টেমের কারণেই এদেশ আজও পর্যন্ত বিশ্বের লিডার হয়ে বিশ্ব নেতৃত্বের আসনে আসীন হয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সুতরাং এই লিগাল সিস্টেমের প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে। আপনার যদি কোনো রাইট থেকে থাকে এখানে কোর্ট সিস্টেমের মাধ্যমে সেই রাইট আপনি পাবেন। কিন্তু যদি ফিল করেন যে আমরা এই আমাদের কি বলে আমাদের কমিউনিটির লয়াররা এনাফ কম্পিটেন্ট না, আমরা বরং অন্য জুইশ লয়ারের কাছে যাবো, সাদা লয়ারের কাছে যাবো, আপনার অবশ্যই লয়ার হিসেবে আপনাকে যে কোনো পার্সনকে আপনি চুজ করার রাইট আপনার আছে। কিন্তু যদি থিঙ্ক করেন বা কোনো পার্সন যদি এভাবে প্রচার করতে থাকে যে আমার সাথে সাদা অ্যাটর্নি আছে, উনি বাংলায় কথা বলেন শুধুমাত্র, প্রচার করেন যে উনি একজন সাদা অ্যাটর্নির বিশেষ কোনো মানে বেনিফিট নিয়ে এসে দিবেন, এভাবে যারা প্রমিস করেন এবং তাদের এই প্রমিসের উপর ভিত্তি করে যারা আমরা সেখানে রিলাই করি, আমরা আমাদেরকে এডুকেট করা দরকার যে অ্যাকচুয়ালি আমেরিকার লিগাল সিস্টেম ইজ নট বাংলাদেশের লিগাল সিস্টেম। আমেরিকার লিগাল সিস্টেমে একজন লয়ারকে যখন কথা বলতে হয় তখন তাকে বলতে হবে যে আমি এই জুরিসডিকশন অমুক স্টেটে অ্যাটর্নি অমুক স্টেটে প্র্যাকটিস করি। এই বিষয়টা কেউ মিসগাইড করার জন্য যদি বলে যে আমি সে ফর এক্সাম্পল ইউএস সুপ্রিম কোর্ট অ্যাটর্নি, ইউএস সুপ্রিম কোর্টে কোনো কেস নাই আপনার জন্য, আপনি একজন পার্টিকুলার ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে আপনার কেস নিউ ইয়র্ক স্টেটে, নিউ ইয়র্কের রেজিডেন্ট হিসেবে। ইউএস সুপ্রিম কোর্টের যে মামলাগুলো যায় সেগুলো কি, যেমন ধরেন যদি নিউ ইয়র্ক স্টেট এবং নিউ জার্সি স্টেটের মধ্যে কোনো বিরোধ বাড়ে অথবা সাংবিধানিক কোনো ইস্যু যদি এসে থাকে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে মামলাগুলো যায়। একজন যে কোনো স্টেটের লয়ার 3 ইয়ার্স প্র্যাকটিসের পরে আপনার ইউএস সুপ্রিম কোর্টের লাইসেন্স নিতে পারে। এখন আমি কথাগুলো এভাবে নিয়ে আসছি যে আমাদেরকে একটু এডুকেট করতে হবে আমাদেরকে। আমরা এভাবে মিসগাইডের শিকার হয়ে যাই যে আমরা ইউএস সুপ্রিম কোর্টের অ্যাটর্নি। ইউএস সুপ্রিম কোর্ট হ্যাজ নাথিং টু ডু উইথ আমাদের নিউ ইয়র্ক স্টেটের এনি ম্যাটার, সেটা হোক আপনার উইল সংক্রান্ত হোক, সেটা হোক ডিভোর্স সংক্রান্ত হোক, সেটা হোক পার্সোনাল ইনজুরি সংক্রান্ত হোক। আমাদেরকে এই নিউ ইয়র্ক স্টেটের নাগরিক হিসেবে এখানে এই বিষয়গুলো ডিল করতে হবে এবং এখানে যারা প্র্যাকটিস করছে লাইসেন্স নিয়ে আপনি দেখতে হবে যে এই পার্টিকুলার পার্সন কোন স্টেটের লাইসেন্স প্রাপ্ত। অনেক ক্ষেত্রে এটা লয়ের ভায়োলেশন হয়ে থাকে যে আমি যদি না বলি যে আমি নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি, আমি এখানে কথা বলছি আমি নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি, আমি বললাম যে আমি ইউএস সুপ্রিম কোর্ট অ্যাটর্নি, দিস ইজ ভায়োলেশন অফ ল। আমাদেরকে অ্যাওয়ার হতে হবে, সচেতন হতে হবে এবং আমাদেরকে এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে ইউএসএ তে লিগাল সিস্টেম করাপ্টেড। এটা প্রকারান্তরে আমরা দায়ী করে থাকি এখানকার লিগাল সিস্টেমকে। আই বিলিভ দ্যাট আমাদের কমিউনিটির ভাইরা, শিক্ষিত অশিক্ষিত অনেক মানুষ এখনো পর্যন্ত মিসগাইডেড। আমাদের কমিউনিটির অনেক কম্পারেটিভলি যারা আমি বলবো যারা সৎ নয় বিষয় নিয়ে, বরং তাদের এই অসচেতনার অন্তরালে কমিউনিটি আনএডুকেটেড হয়ে আছে লিগাল সিস্টেম নিয়ে, আমাদের লিগাল সিস্টেম বিষয়ে। আমি আশা করি আমাদের এই আলোচনা তাদেরকে হেল্প করবে যে কিভাবে আমেরিকার লিগাল সিস্টেম কাজ করে। থ্যাংক ইউ। যদি আপনার সাথে যোগাযোগের ইয়েটাও যদি বলে দেন, কন্ট্যাক্ট নাম্বার, তাইলে মানুষ যারা এই বিষয়টি শুনছে দেখছে তারা হয়তো আপনার সাথে যোগাযোগ করবে। আমার পার্সোনাল সেলফোন নাম্বার 917-285-6247। আবার বলছি 917-285-6247 এবং আমার অফিস নাম্বার 718-565-2661। এছাড়া আমার ইমেলে সবসময় আমরা রেসপন্স করার চেষ্টা করি। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে abmustafa, আমার লাস্ট নেম mostofa1@gmail.com। আমাদের ওয়েবসাইট mmustafa.com। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের বিজ্ঞ অ্যাটর্নি এম গোলাম মোস্তফা অনেক বিষয়ে আমাদেরকে জানাবার চেষ্টা করেছেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আমরা আজ এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ শেরিফ ভাই, ধন্যবাদ দর্শক, আপনাদেরকে আবার দেখা হবে। ধন্যবাদ।